আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিক্স ম্যানুপ। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কনিক্স নিয়ে। কনিক্সের কনসেপ্ট রিভিউ ভিডিও, অর্থাৎ এই ভিডিওতে আমি কনিক্সের যত রকম কনসেপ্ট আছে সবগুলো আলোচনা করে দিব, কোথায় কি হয়, কোন অবস্থানে কি আছে, এগুলো সব বুঝাই দিব। কোনো ম্যাথ করতেছি না। তোমরা এই ভিডিওটা দেখার মাধ্যমে যারা অলরেডি কনিক্স চ্যাপ্টারটা পড়ছো ফুল একটা রিভিশন করে ফেলতে পারবা, অ্যান্ড যারা নতুন পড়তে যাচ্ছ বা পড়বা অন ওয়ে, সো তাদের একটা মোটামুটি ভালো আইডিয়া চলে আসবে, রিভিশন করার জন্য বেস্ট হবে আশা করতেছি। তো চলো ভাইয়া শুরু করি। তো দেখো, আমাদের কনিক্স নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, মানে কনিক্সের যে জিনিসগুলো আছে এর মধ্যে সবার আগে আসে আমাদের কনিক্সের সাধারণ সমীকরণ। তো কনিক্সের সাধারণ সমীকরণটা কি হয় ভাইয়া? ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের কনিক্সের সাধারণ সমীকরণ। তো এই কনিক্সের সমীকরণটার উপর ডিপেন্ড করে আমাদের পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, বৃত্ত এই সব জিনিসগুলো আসে। বুঝতে পারছি? আচ্ছা, তো দেখো এখানে আমাদের ডেল্টা বলতে একটা টার্ম আসে। ডেল্টা ইজ ইকুয়ালস টু হচ্ছে এ বি সি এফ এফ জি জি এইচ এইচ। এই হচ্ছে আমাদের ডেল্টার মান। এইটা যদি কখন 0 হয় তাহলে বুঝবা এই সমীকরণ, অর্থাৎ আদর্শ সমীকরণটা আমাদের দুইটা সরলরেখা রিপ্রেজেন্ট করতেছে, দুইটা সমান্তরাল সরলরেখা রিপ্রেজেন্ট করতেছে। আর যদি এইটা নট ইকুয়ালস টু 0 হয় তখন আমাদের পরাবৃত্ত, অধিবৃত্ত, অববৃত্ত এই টার্মগুলো আসবে। সো যখন নট ইকুয়ালস টু 0 তখন এইচ স্কোয়ার মাইনাস এবি, এইটা যদি ইকুয়ালস টু 0 হয়, মানে ফার্স্ট কেসের জন্য ডেল্টা 0 আর এর পরের সবগুলো কেসের জন্য এটার জন্য ডেল্টা নট ইকুয়ালস টু 0, এই সবগুলোর জন্য, ঠিক আছে? তখন এইচ স্কোয়ার মাইনাস এবি এটা রিপ্রেজেন্ট করে পরাবৃত্ত, এবং পরাবৃত্তের উৎকেন্দ্রিকতার মান হয় ই ইজ ইকুয়ালস টু 1। যখন আমাদের এইচ স্কোয়ার মাইনাস এবি গ্রেটার দেন 0 হয় তখন সেটা আমাদের অধিবৃত্ত রিপ্রেজেন্ট করে, অধিবৃত্ত। এবং অধিবৃত্তের এর উৎকেন্দ্রিকতার মান কোথায় গেছে? বড়। যখন আমাদের এটা একের চেয়ে ছোট হয়, অর্থাৎ নেগেটিভ হয়, মানে 0 চেয়ে ছোট হয় অর্থাৎ নেগেটিভ হয়, তখন আমাদের সেটা উপবৃত্ত নির্দেশ করে। উপবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতার মান 0 চেয়ে বড়, একের চেয়ে ছোট। বুঝতে পারছি? এখান থেকে আমাদের এমসিকিউ আসে, অনেক সময় এটা ইউজ করে আমাদের পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্তগুলো কোনটা কি চেক করে দেখা লাগে। তো এটা গেছে, তোমরা বুঝতে পারছো। আমরা চলে যাই পরাবৃত্তের চিত্রে। দেখো, পরাবৃত্তের চিত্র যদি আমরা রাখি, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতার মান হচ্ছে কত? 1। অর্থাৎ নিয়ামক রেখা এবং উপকেন্দ্র থেকে, নিয়ামক রেখা এবং উপকেন্দ্র থেকে আমাদের পরাবৃত্তের সকল বিন্দুর দূরত্ব ইকুয়াল। তো দেখো, এটা যদি আমাদের নিয়ামক রেখা হয় আর এটা যদি আমাদের উপকেন্দ্র হয়, তাহলে এই দুইটা থেকে সমদূরবর্তী যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দু নিয়ে আমাদের কি আসবে? সবগুলো বিন্দু নিয়ে আমাদের পরাবৃত্ত আসবে। তো সমদূরবর্তী বিন্দু কি? এই দুইটার মধ্যবর্তী একটা বিন্দু, এইদিকে এইদিকে এরকম এরকম আসছে, আর নিচের থেকে হচ্ছে এইভাবে যাবে। আলটিমেটলি যদি আমরা ডটেড লাইনগুলো কানেক্ট করি, আমাদের আসবে এরকম একটা পরাবৃত্ত। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, পরাবৃত্তের এই যে পয়েন্টটা, এটাকে বলা হয় শীর্ষ, যেটা আমি ধরলাম 0 0 পয়েন্টে আছে আপাতত। শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এ। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত দাঁড়ায়? উপকেন্দ্র যদি এস হয়, স্থানাঙ্ক দাঁড়াচ্ছে a,0। এই যে আমাদের সরলরেখাটা গেছে, এইরকম পরাবৃত্ত, মাঝখান দিয়ে যে সরলরেখাটা গেছে এটাকে বলা হয় আর অক্ষ, এবং লম্বভাবে যে রেখাটা থেকে দূরত্ব দিয়ে আমরা অনুপাত মেজার করতেছিলাম সেটাকে বলা হয় নিয়ামক রেখা। সো এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা, আর এটা হচ্ছে আমাদের আর অক্ষ বা এই পরাবৃত্তের অক্ষ। বুঝতে পারছি? আচ্ছা, উপকেন্দ্র দিয়ে আমরা যদি একটা লম্ব টানি, এই লম্বটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। এই লম্বকে বলা হয় কি? উপকেন্দ্রিক লম্ব। আমি সবগুলো যদি একটু লিখে দিই, দেখো জিনিসটা দ্বারা এরকম। এই উপবৃত্তের জন্য, এই পরাবৃত্তের জন্য শীর্ষের স্থানাঙ্ক হচ্ছে 0,0। উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এই পরিমাণ সরে গেছে, তাহলে a,0। এই পরাবৃত্তের জন্য নিয়ামক রেখা এবং অক্ষরেখা ছেদ বিন্দু, এই যে এটা স্থানাঙ্ক কি? -a,0। কজ এটা 0 বিন্দু, 0 থেকে বাম দিকে গেলাম -a। তাহলে নিয়ামক রেখা ও আর অক্ষের ছেদ বিন্দু
মাইনাস এ কমা 0। নিয়ামক রেখার সমীকরণ কি হবে তাহলে বলো তো? নিয়ামক রেখার সমীকরণ হবে, নিয়ামক রেখাটা দেখো y অক্ষের সমান্তরাল এবং এখানে x এর মানটা ফিক্স, y এর মানটা যে কোনো কিছু হইতে পারে। অর্থাৎ আমাদের নিয়ামক রেখার সমীকরণ দাঁড়াচ্ছে x মাইনাস a। এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ, এটা আমাদের নিয়ামক রেখার সমীকরণ। এন্ড আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখো, যেটা বললাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে কত? 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য হবে ভাইয়া 4a, মডুলাস অফ 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? মডুলাস অফ 4a। তো উপকেন্দ্রিক লম্ব দুইটা দ্বারা যে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দুগুলোর স্থানাঙ্ক কত হয়? a, 2a, a, -2a। ক্লিয়ার? আচ্ছা, আমাদের তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে, দেখো উপকেন্দ্রিক লম্বটায় x এর মান a ফিক্সড, y এর মান চেঞ্জ হচ্ছে। তার মানে আমাদের উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে x a, x a। বুঝতে পারছি? x এর মান ফিক্সড, y অক্ষের সমান্তরাল, তাহলে x সামথিং। ক্লিয়ার? আচ্ছা, এবং এই ধরনের পরাবৃত্তের জন্য আমাদের সমীকরণটা হবে y স্কয়ার 4ax। x এর একটা মানের জন্য y এর দুইটা মান, তাহলে y স্কয়ার 4ax। এটা হচ্ছে আমাদের এই পরাবৃত্তের সমীকরণ। বুঝতে পারছি বিষয়টা? এখন দেখো, আমরা যদি ধরি এই শীর্ষবিন্দুটা, আমি আপাতত এইটা নিয়ে দেখাচ্ছি, পরের জন্য পরেগুলো দেখাই দিব। ধরি যদি আমরা এই শীর্ষবিন্দুটা এই পরাবৃত্তের মধ্যেই, শীর্ষবিন্দুটা এখন আর 0, 0-তে নাই, শীর্ষবিন্দুটা 0, 0-তে নেই, শীর্ষবিন্দুটা আছে এখন আলফা কমা বিটা বিন্দুতে। কোথায়? আলফা কমা বিটা বিন্দুতে। তাহলে বলো শীর্ষ আছে আলফা কমা বিটা বিন্দুতে, বাট শীর্ষ থেকে উপকেন্দ্রিক দূরত্ব আগে যে ছিল এটা কি চেঞ্জ হবে? না, এটা তো যা ছিল তাই থাকবে। তার মানে এখন আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে আলফা কমা এ পরিমাণে তো শীর্ষ ছিলই, আলফা কমা বিটাতে তো শীর্ষ ছিলই, আলফার সাথে এখন এ অ্যাড হয়ে যাবে, বিটা যা ছিল তাই থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, তার মানে এখানে আমাদের ছেদকের মানে এই উপকেন্দ্রিক লম্ব দ্বারা ছেদবিন্দুর স্থানাঙ্ক কি হবে? আলফা প্লাস এ কমা বিটা প্লাস 2a। এখানে হবে আলফা প্লাস এ কমা বিটা মাইনাস 2a। এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? ছেদ বিন্দুর স্থানাঙ্ক আগে ছিল -a, 0, তাহলে এখন হবে আলফা মাইনাস a, 0, এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক। তো সেম ভাবে আমরা যদি এইগুলোকে চেঞ্জ করি, আমাদের শীর্ষ এখন কিসে চলে আসছে? শীর্ষ চলে আসছে আলফা কমা বিটাতে। উপকেন্দ্র a, 0-তে ছিল, তাহলে উপকেন্দ্র এখন হবে আলফা প্লাস a, বিটাতে। কজে শিফট হয়ে গেছে। সেম ভাবে নিয়ামক রেখা এবং আর অক্ষের ছেদবিন্দু ছিল -a, 0, তাহলে এখন সেটা কি হবে? -এও থাকবে এন্ড আলফার সাথে -এ থাকবে, সাথে y স্থানাঙ্কটা বিটাই থাকবে। ক্লিয়ার? আচ্ছা, নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখা এখন দেখো তো, নিয়ামক রেখা কি এই যে না, এই বিন্দুতে না, x মাইনাস আলফা, সরি আলফা মাইনাস a, x আলফা মাইনাস a। তাহলে এখন আলফা x মাইনাস a টা থাকবেই, জাস্ট একটা আলফা অ্যাড হয়ে যাবে, অর্থাৎ জিনিসটা দাঁড়াবে এরকম আলফা মাইনাস a। এই যে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক চেঞ্জ হওয়ার কারণে আলফা মাইনাস a। ডান? আচ্ছা, লম্বের দৈর্ঘ্য তো যা তাই থাকবে, এটা তো কোনো চেঞ্জ আসবে না, কিন্তু লম্বের সমীকরণে চেঞ্জ আসবে। লম্বের সমীকরণে চেঞ্জ কি আসবে? দেখো লম্বের সমীকরণ ছিল আগে x a, স্থানাঙ্ক যেহেতু আলফা কমা বিটাতে শিফট হয়েছে, তাহলে সেই জিনিসটা এখন হয়ে যাবে আলফা প্লাস a। বুঝতে পারছি? তখন আবার আমাদের এই পরাবৃত্তের সমীকরণটা এরকম থাকবে না, পরাবৃত্তের সমীকরণটা চেঞ্জ হয়ে হবে। তোমরা এইভাবে চিন্তা করতে পারো যে শীর্ষটা আছে কোথায়? আলফা কমা বিটাতে। আমরা শিখছি কার জন্য? 0,0-এর জন্য না? তাহলে শীর্ষটাকে আমরা ধরবো, ধরে 0,0-তে নিয়ে আসবো, অর্থাৎ x অক্ষ বরাবর আলফা পরিমাণ বামে সরাবো এবং y অক্ষ বরাবর বিটা পরিমাণ নিচে নামাবো। তাইলে কি আমাদের 0,0-তে চলে আসে না? তাহলে y কে ধরে বিটা পরিমাণ নিচে নামায় দাও, হোল স্কয়ার 4a, x কে ধরে আলফা পরিমাণ নিচে নামায় দাও। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইটা হবে আমাদের আলফা কমা বিটা বিন্দুতে এই পরাবৃত্তের সমীকরণ, আলফা কমা বিটা বিন্দুতে পরাবৃত্তের সমীকরণ। বুঝতে পারছি বিষয়টা? x অক্ষের উপরে যখন পজিটিভ দিকে এরকম আকার করে থাকবে। ক্লিয়ার? এই টার্মটার জন্য আমাদের এই যে a, আমাদের এই যে ডিসটেন্স a ছিল, এটার মানকে আমরা পজিটিভ ধরে নিয়েছি, অর্থাৎ এই টার্মের জন্য আমাদের a is greater than 0। আপাতত যে চিত্রটা আঁকছি সেটার জন্য, a is greater than 0।
তো এইচ লেস দেন যদি 0 হয় তখন কি হবে? এই যদি নেগেটিভ হয়, এই যদি নেগেটিভ হয় তখন চিত্রটা এরকম থাকবে না, তখন চিত্রটা কি হবে? এই যদি নেগেটিভ হয় তখন চিত্রটা হবে এরকম। ধরো এরকম যদি আমরা আগে এটা আলফা কমা বিটা বিন্দু বা একটা বিন্দু ধরলেই হয়, সমস্যা নেই। এটা আলফা কমা বিটা ধরো, তো এরকম হয় পরবর্তী তখন। পরাবৃত্তটা এরকম হবে। এরকম হবে। এই দুটাকে যদি আমরা অক্ষ ধরে নিই, বা অক্ষ ধরা লাগবে না, আমরা জাস্ট চিত্র হিসাবে ট্রিট করি, জাস্ট চিত্র চিন্তা করি, এটা হচ্ছে আমাদের পরাবৃত্তটা চিত্র হবে। এন্ড এই বিন্দুটা এখন আমরা 0 0 দিয়ে ধরতে পারবো, আলফা কমা বিটা দিয়ে ধরতে পারবো, সেম ভাবে আলফা কমা বিটা দিয়ে ধরবো। তো আলফা কমা বিটা দিয়ে ধরার পরেও এই যে টার্মগুলো এরকম যা ছিল দেখো কি হয়, প্লাস এ হয়, মাইনাস এ হয়, যা ছিল তাই থাকবে। বাট যখন তোমার চিত্রটা বাম দিকে বিস্তৃত, বাম দিকে এরকম আছে, তখন এর মানটা গ্রেটার দেন 0 থাকে না, তখন এর মানটা এই কেসের জন্য লেস দেন 0 হয়ে যাবে। অর্থাৎ এই কেসের জন্য এইচ লেস দেন 0। বুঝতে পারছি? আচ্ছা, তো দেখো সিম্পলি চিন্তা করে দেখো, তুমি যখন আলফার সাথে এই লেস দেন 0 এ কে অ্যাড করবা, অটোমেটিকলি নেগেটিভ হয়ে যাবে না? নেগেটিভ হবে, তার মানে কি স্থানাঙ্কটা এইখান থেকে বাম দিকে এখানে চলে আসবে, এখানে চলে আসবে। তাহলে বলো তো এখানে আমরা কি পাচ্ছি? এ যখন অ্যাড করতেছি, আমরা কিন্তু অ্যাড করছি, বাট এর মান নেগেটিভ। অ্যাড করাতে আমরা কি পাচ্ছি? উপকেন্দ্র পাচ্ছি। তো দেখো তো এর মান কি আগে অ্যাড করছিলাম না, অ্যাড করার জন্য উপকেন্দ্র পাইছি, এখনো কিন্তু সেম। তো টার্মটা কিন্তু এখনো সেমই থেকে যাচ্ছে, আমরা আলফার সাথে এ কিন্তু যোগই করতেছি, বাট এ ইটসেলফ নেগেটিভ। নেগেটিভ হওয়ার কারণে ও তোমার বাম দিকে যেখানে অর্ডার কি অবস্থানটা যাওয়া লাগবে সেদিকেই যাচ্ছে। সেম ভাবে নিয়ামক রেখার জন্য আমরা ধরে মাইনাস করতেছি, তো মাইনাস করার জন্য কি দেখো আমাদের যেতে হবে কি, নিয়ামক রেখার জন্য আমাদের যেতে হবে হচ্ছে এইদিকে, এইদিকে। তো তোমার নর্মালি মানে যদি আমরা সিম্পলি চিন্তা করি, এখানে আলফা আছে মনে করো 5, 5 এর সাথে কি করা লাগবে? 2 যোগ করা লাগবে, যোগ করলে আমরা ডানে সরবো। সাপোজ 5 এর সাথে 2 যোগ করলে আমরা ডানে সরবো। সো দেখো এর মান কিন্তু নেগেটিভ, তুমি যদি আলফা থেকে 2 বাদ দাও, অটোমেটিক মাইনাসে মাইনাসে প্লাসে তোমার ডান দিকেই সরতেছে। সো তোমার আলাদাভাবে এখানে প্লাস মাইনাস দিয়ে মনে রাখার কোনো দরকার নেই, তুমি এ কে প্লাস মাইনাসের মধ্যে ফালাই দাও। এ যদি পজিটিভ হয় তাও এটা ট্রু, এ যদি নেগেটিভ হয় তাও এটা ট্রু। বুঝতে পারছি বিষয়টা? ক্লিয়ার? ক্লিয়ার। এখন দেখা আসি, চলো যদি এক্স অক্ষের উপর বিস্তৃত না হয়ে পরাবৃত্তটা ওয়াই অক্ষের উপর বিস্তৃত হয়, এক্স অক্ষের উপর বিস্তৃত না হয়ে ওয়াই অক্ষের উপর বিস্তৃত হয়, তাহলে কেমন হইতো? পরাবৃত্ত এরকম হইতো না? এরকম হইতো। তো পরাবৃত্ত তখন এরকম হতো, এবং আমরা ধরে নিই যে এটা ধরো 0 0 বিন্দুতে ধরতে পারি, বা যে কোনো এক জায়গায় ধরলে হয়। আমরা যেহেতু আলফা বিটার ব্যাপারটা বুঝে ফেলছি, তাহলে আমরা এটা আলফা বিটাই ধরে নিই। আছে কোথায়? আলফা কমা বিটাতে। আলফা কমা বিটাতে যেহেতু আছে এবং ওয়াই অক্ষের উপর বিস্তৃত, তাহলে আমাদের মাথায় রাখতে হবে সমীকরণটা তখন চেঞ্জ হয়ে যাবে। সমীকরণটা তখন হবে x মাইনাস আলফা স্কোয়ার 4a y মাইনাস, আচ্ছা এখানে মনে হয় আমি এ লিখছিলাম, এখানে আলফা হবে, আগের কেসগুলো আলফা হবে, আর এখানে হবে তাহলে এখন বিটা, y মাইনাস বিটা। বুঝতে পারছি কথা? আচ্ছা, তাহলে এখানে দেখো এই সমীকরণটা হচ্ছে এটার জন্য। এখানে তুমি চিন্তা করে দেখো, এই উপকেন্দ্র থেকে শীর্ষের দূরত্ব কি এ না? এ। তাহলে কি এ অ্যাড হবে, বাট কথা হচ্ছে উপরের দিকে উঠতেছে। এ অ্যাড হবে কার সাথে? অ্যাড হবে বিটার সাথে। অর্থাৎ এই জিনিসটা এখন আর আলফার সাথে অ্যাড হবে না, এই চিত্রের জন্য তখন তোমার অ্যাড হবে বিটা প্লাস এ। ক্লিয়ার ব্যাপারটা? সেম ভাবে নিচে যখন নামবা, এখানে তোমার কি মাইনাস এ হচ্ছে না? তার মানে সেম ভাবে তোমার নিচে নামতেছে, আলফার সাথে মাইনাস এ হবে না, তখন হবে তোমার ভাইয়া বিটার সাথে মাইনাস এ। বুঝতে পারছি? আচ্ছা, নিয়ামক রেখা এখন দেখো এক্স অক্ষের সমান্তরাল, তাহলে কি y is equals to সামথিং, সমীকরণ এটাই থাকবে, জাস্ট y is equals to হবে এবং আলফার জায়গায় ভাইয়া বিটা বসে যাবে, তখন বিটা দিয়ে ক্যালকুলেশন উপরে নিচে নামতেছে। সেম ভাবে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটাই থাকবে, কিন্তু উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে y is equals to বিটা প্লাস এ, উপরের দিকে উঠতেছে বিটা প্লাস এ। বুঝতে পারছি ভাইয়া? ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এইটা যেমন ট্রু, সেম ভাবে আমাদের যদি পরাবৃত্তটা এখন নিচে হইতো, ধর এইটা যদি আমাদের পরাবৃত্ত হইতো, অর্থাৎ এ যখন নেগেটিভ, এই কেসটা কি ভাইয়া? এ হচ্ছে নেগেটিভ, এই কেসের জন্য কিন্তু আমাদের এই সেম ক্যালকুলেশন গুলো আমরা করতাম। এর মান নেগেটিভ, অটোমেটিক তোমাকে
এক্সাক্ট যে পজিশনে যাওয়া উচিত তোমার সেই পজিশনে পাঠিয়ে দিবে, তোমার এটা নিয়ে চিন্তা করা লাগবে না। বুঝতে পারছো? আচ্ছা, পরাবৃত্ত নিয়ে মোটামুটি আলোচনা শেষ। পরাবৃত্তের একটা টাইপ যদি ওটা আসলে সরলরেখার জিনিস, তাহলে একটু বলে দিই। এটা আমাদের অধিবৃত্ততেও লাগবে, উপবৃত্ততেও লাগবে। সবচেয়ে কমন যে সমীকরণ, ধরো কখনো তোমার নিয়ামক রেখা দেওয়া আছে, এই একটা নিয়ামক রেখা দেওয়া আছে এবং একটা উপকেন্দ্র স্থানাঙ্ক দেওয়া আছে। সো সবসময় মনে রাখবা যে এটা আমাদের উপকেন্দ্র যদি এস হয়, নিয়ামক রেখা, আমরা একটা র্যান্ডম বিন্দু ধরে নিলাম পি, যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তাহলে কি এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই নিয়ামক রেখা থেকে এই বিন্দু দূরত্বের রেশিও সবসময় হবে ই। অর্থাৎ যদি আমরা লম্ব দূরত্ব হিসাবে চিন্তা করি, ধর এখান থেকে লম্ব দূরত্ব এই বিন্দুতে এবং এই দূরত্ব, তো ধর এসপি এটা এম, তাহলে মনে রাখবো সবসময় এসপি ডিভাইডেড বাই পি এম ইজ ইকুয়ালস টু ই। এসপি ডিভাইডেড বাই পি এম ইজ ইকুয়ালস টু ই। যদি এই রেখার সমীকরণ থাকে, এই রেখা যদি সমীকরণ থাকে তোমার ধরো এরকম এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, তাহলে আমরা কি করব, এখান থেকে জাস্ট সিম্পলি ধরো এটা স্থানাঙ্ক তোমার দেওয়া আছে, এটা স্থানাঙ্ক ধরো তোমার দেওয়া আছে x1, y1 বা হোয়াট এভার কিছু একটা দেওয়া আছে, তুমি তাহলে কি করবা, এসপি মানে এই দুই বিন্দুর দূরত্ব, তাহলে কি হবে রুট ওভার x মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কোয়ার। এসপি পাই গেলাম ডিভাইডেড বাই পিএম, পিএম অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। তাহলে দূরত্ব আকার সমীকরণ আমরা সরলরেখায় করছি, জাস্ট এই বিন্দুতে আমরা মানে এই সরলরেখার সমীকরণটাতে আমরা জাস্ট এই বিন্দুটা বসায় দিব। বসায় দিলে কি হয়, ax প্লাস by প্লাস c রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়ালস টু ই। এই জিনিসটা আমরা পরাবৃত্ততে ইউজ করব, অধিবৃত্ততে ইউজ করব এবং উপবৃত্ততে ইউজ করব, অর্থাৎ সকল কনিক্সে আমরা এই ফরম্যাটটা ইউজ করব। এন্ড এই ফরম্যাটে আমাদের ম্যাথ কিন্তু আসে এই এইচএসসি পরীক্ষা পরশুদিন, আমি আজকে রাত্রেবেলা রেকর্ড করতেছি, সো অলরেডি এখন 3 তারিখ, 4 তারিখের পরীক্ষায় দেখবা এই সমীকরণটা চলে আসছে। আসাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, আসতেই পারে, দেখবা চলে আসছে, আমার বিশ্বাস চলে আসবে একটা। না, এরপরে দেখো আমাদের অধিবৃত্তে আমরা চলে আসি। অধিবৃত্তে যদি আমরা চলে আসি, তাহলে অধিবৃত্তের চিত্রটা আসলে ডিপেন্ড করে তখন এ এবং বি মান কারটা বড় কারটা ছোট এই হিসাবে। তো আমরা যদি ফার্স্ট কেসটা চিন্তা করি, ধরো এ ইজ গ্রেটার দেন বি, এই কেসের জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের অধিবৃত্ত চিত্রটা হবে এরকম এরকম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অধিবৃত্ত। এটা ধরো আমাদের ওয়াই অক্ষ, এটা ধরো আমাদের এক্স অক্ষ, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে আমাদের এইটা হচ্ছে অধিবৃত্তের কেন্দ্র, 0 0 আমরা ধরে নিলাম। এক্স অক্ষ ওয়াই অক্ষ যেহেতু ধরছি, তাহলে এই দুই বিন্দুর কেন্দ্র আমরা 0, 0 ধরে নিলাম। আচ্ছা, এই যে আমাদের কেন্দ্র থেকে বড় যে দূরত্বটা, এই দূরত্বটা ছোট, এই দূরত্বটা বড়, এই বড় দূরত্বটা আমাদের বৃহদাক্ষ, মানে এই যে অক্ষ এটাকে আমাদের বলা হয় বৃহদাক্ষ, ছোট অক্ষটাকে বলা হয় ক্ষুদ্রাক্ষ। তো বৃহদাক্ষের মান হচ্ছে এখান থেকে এই পর্যন্ত টোটালটার মান হচ্ছে 2a, মানে এইটা হচ্ছে a, এইটা হচ্ছে a, টোটালটার মান 2a। তাহলে দেখো তো এই বিন্দু স্থানাঙ্ক কি দাঁড়াইলো, a, 0। এই বিন্দু স্থানাঙ্ক কি দাঁড়াইলো, -a, 0। আমরা কি জানি, আমরা জানি অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান হচ্ছে এই 0 হচ্ছে বড়, 1 হচ্ছে ছোট, 0 হচ্ছে বড়, 1 হচ্ছে ছোট। আচ্ছা বলো তো ভাই, 0 হচ্ছে বড়, 1 হচ্ছে ছোট একটা সংখ্যা দিয়ে তুমি যদি a কে গুণ করো, তুমি যে রেজাল্ট পাবে সেটা কি a এর চেয়ে বড় হবে না ছোট হবে? 1 এর চেয়ে ছোট সংখ্যা দিয়ে গুণ করছো, তাহলে অবশ্যই 1 এর চেয়ে ছোট হবে। তাহলে a যে মানটা পাবো সেই মানটা এইখানে অবস্থিত, সেম ভাবে -a এখানে অবস্থিত। তাহলে এই স্থানাঙ্কটা হচ্ছে a, 0, এই স্থানাঙ্কটা হচ্ছে -a, 0। বুঝতে পারছি? এইটা আমাদের একটা উপকেন্দ্র, এইটা আমাদের আরেকটা উপকেন্দ্র, দুইটা আমাদের দুই উপকেন্দ্র। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো আমাদের যদি এই দুটো উপকেন্দ্র হয়, সেম ভাবে আমরা যদি একের চেয়ে ছোট একটা মান দিয়ে a কে ডিভাইড করি, তাহলে কি আমরা একের চেয়ে বড় মান পাবো না? অবশ্যই একের চেয়ে বড় মান পাবো। একের চেয়ে বড় মানটা কি আমাদের এই a থেকে বাইরে যাবে, বাইরের দিকে বের হয়ে যাবে, অর্থাৎ এই অবস্থানে আসবে। এই অবস্থানে আমাদের নিয়ামক রেখা অবস্থিত, বাম দিকেও সেম ভাবে আমাদের এই অবস্থানেই নিয়ামক রেখা অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, একটু ভালো করে রেখে দিই, এটা হচ্ছে আমাদের -a, 0। ক্লিয়ার? দুই দিকে হচ্ছে আমাদের দুইটা নিয়ামক রেখা অবস্থিত, এটা হচ্ছে নিয়ামক রেখা, ওইটাও নিয়ামক রেখা।
তাহলে দেখো নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দু স্থানাঙ্ক এটা কি দাঁড়াইলো? এই ছেদবিন্দু স্থানাঙ্ক হবে তাহলে আমাদের মাইনাস এ ডিভাইডেড বাই ই কমা 0, ওইটা হবে প্লাস এ ডিভাইডেড বাই ই কমা 0। ক্লিয়ার? ছোট যে অক্ষ, ক্ষুদ্র অক্ষ, এই ক্ষুদ্র অক্ষের মান হচ্ছে বি, এই ক্ষুদ্রাক্ষের অর্ধেকের মান বি, তাহলে এই স্থানাঙ্ক কি 0, বি, 0, মাইনাস বি। বুঝতে পারছি? আচ্ছা, তো দেখো এই উপবৃত্তের জন্য কেন্দ্র কোথায়? কেন্দ্র আছে ভাই 0, 0-তে। তাহলে উপকেন্দ্র কই আছে? ওই যে বললাম একের চেয়ে ছোট সংখ্যাতে গুণ করছি, তাহলে ভিতরের দিকে উপকেন্দ্র তো ভিতরের দিকে লাগবে, তার মানে জাস্ট প্লাস মাইনাস এ কমা 0। আমাদের নিয়ামক রেখা ও অক্ষরেখার বা বৃহদাক্ষের ছেদবিন্দু কি মাইনাস, আচ্ছা প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই ই কমা 0, বাইরে দূরে এই যে প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই ই কমা 0। নিয়ামক রেখার সমীকরণ কি হবে? নিয়ামক রেখার সমীকরণটা হবে y অক্ষের সমান্তরাল, তাহলে x ইজ ইকুয়ালস টু সামথিং, অর্থাৎ x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই ই। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমাদের উপকেন্দ্রিক লম্ব, লম্বের দৈর্ঘ্য এটা লিখি ডাইরেক্ট। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে 2b² মনে রাখতে পারো এইভাবে, উপরে থাকবে ছোটটার স্কয়ার, কজ আমাদের পর আবার এ যখন ছোট তার জন্য আসবে, মনে রাখতে পারো এইভাবে 2 ইন্টু ছোটটার স্কয়ার ডিভাইডেড বাই বড়টা, 2 ইন্টু ছোটটার স্কয়ার ডিভাইডেড বাই বড়টা, সো 2b²/a। সমীকরণ তাহলে কি হবে? সমীকরণ আছে এই তে, তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে ওই সেম y অক্ষের সমান্তরাল, তাহলে x ইজ ইকুয়ালস টু সামথিং, x ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস a। ক্লিয়ার? আচ্ছা, এখানে আবার উৎকেন্দ্রিকতা মান বের করতে হবে। উৎকেন্দ্রিকতা মান আমাদের মুখস্থ নাই, কজ রেঞ্জ জানি বাট মুখস্থ তো নাই, পরাবৃত্তের জন্য মুখস্থ a, বাট এখানে তো নাই। সো এটার জন্য আমাদের উৎকেন্দ্রিকতা মান হবে e ইজ ইকুয়ালস টু √1 মাইনাস ছোট স্কয়ার ডিভাইডেড বাই বড় স্কয়ার। ছোট স্কয়ার মানে b² ডিভাইডেড বাই a স্কয়ার। বুঝতে পারছি? আচ্ছা, আর এখানে আমাদের উপবৃত্তের সমীকরণটা হবে x²/a² প্লাস y²/b² ইজ ইকুয়ালস টু 1। x²/a² প্লাস y²/b² ইজ ইকুয়ালস টু 1। বুঝতে পারছি? আচ্ছা, এইখানেও সেম ভাবে আমাদের কেন্দ্রটাকে শিফট করা যায় আলফা কমা বিটাতে। কেন্দ্রটাকে শিফট করা যায় কিসে? আলফা কমা বিটাতে। সো কেন্দ্র যদি আমাদের আলফা কমা বিটাতে শিফট হয়ে যায়, আলফা এবং বিটা, তাই আমাদের কেন্দ্র শিফট হয়ে গেল। তাহলে দেখো সেম ভাবে এখানে AE 0, এটা শিফট হয়ে যাবে কোথায়? আলফা প্লাস মাইনাস AE কমা বিটা, এটা সেম ভাবে শিফট হয়ে যাবে কোথায়? আলফা প্লাস মাইনাস AE কমা বিটা। কখন? যখন এই যে এটা আমাদের আলফা কমা বিটা। বুঝতে পারছি? এখানে যদি চিত্রটা ভিজি হয়ে গেল, এটা না, এটা তোমরা একটু মাথায় রেখে নাও যে আলফা কমা বিটার জন্য জিনিসটা তখন চেঞ্জ হয়ে যাবে, তখন আর এগুলো এরকম থাকবে না, এগুলো এরকম থাকবে না, কোনোটা এরকম থাকবে না। আমি লিখে দিচ্ছি কোনটা কিরকম থাকবে। তো দেখো তখন আর এগুলো এরকম থাকবে না। কেন্দ্র হয়েছে কোথায়? আলফা কমা বিটাতে। তাহলে এইটার স্থানাঙ্কটা হবে s, দুইটার স্থানাঙ্কটা আমি লিখে দিচ্ছি, এই যে s প্রাইম, এই দুটার স্থানাঙ্ক হবে আলফা প্লাস মাইনাস a কমা 0। নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দু, অর্থাৎ এই যে ছেদবিন্দু এবং এই যে ছেদবিন্দু, এই দুটোর স্থানাঙ্ক হবে কি? আলফা প্লাস মাইনাস a ডিভাইডেড বাই ই কমা বিটা। সেম ভাবে নিয়ামক রেখার সমীকরণ কি হবে? নিয়ামক রেখা যখন এই বিন্দু, তাহলে এইটার সাথে জাস্ট একটা আলফা অ্যাড হয়ে যাবে, অর্থাৎ আলফা প্লাস মাইনাস a ডিভাইডেড বাই। সেম ভাবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো চেঞ্জ হয় না, দৈর্ঘ্যের কোনো চেঞ্জ নাই, উপকেন্দ্রিক লম্বের সমীকরণে চেঞ্জ আসবে। সমীকরণটা কি হবে? এখানে আছে প্লাস মাইনাস a, তাহলে সেম জিনিসটা এখন হয়ে যাবে আলফা প্লাস মাইনাস a, আলফা প্লাস মাইনাস a e, যখন কেন্দ্রটা আলফা কমা বিটাতে অবস্থিত। উৎকেন্দ্রিকতা মান সেম থাকবে, সমীকরণটা আবার চেঞ্জ আসবে। সমীকরণটা তখন কি হবে? আলফাকে আমরা x কে ধরবো, ধরে আলফা পরিমাণ সরায় আনবো, মানে আলফাকে x এর মূল বিন্দুতে নিয়ে আসবো, ধরে সরায় নিয়ে আসলাম, বিয়োগ করে দিলাম,
হোল স্কোয়ার। সেম ভাবে আমরা y এর মান অর্থাৎ বিটাকে ধরবো, বিটাকে ধরে আমরা 0 0 তে নিয়ে আসবো, তাহলে y মাইনাস বিটা হোল স্কোয়ার হয়ে গেল আমাদের এই আলফা কমা বিটা স্থানাঙ্কের জন্য উপবৃত্তের সমীকরণ। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আচ্ছা, আরেকটা কেস আমরা এখন দেখি। যখন বি এর চেয়ে বড়, বি যদি এর চেয়ে বড় হয়, দেখো সমীকরণটা আসলে একই হয়, তো একটু বুঝাই দিই। বি ধরো এর চেয়ে বড়, অর্থাৎ এরকম 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 যদি আমাদের এখন উপবৃত্তটা হয়, যদি সুন্দর হলো না খুব বেশি। সো দেখো তখন এক্স এটা ওয়াই, তখন আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 0, বি। এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 0, মাইনাস বি, অর্থাৎ ছেদ বিন্দু দুইটা মানে প্রান্ত বিন্দু দুইটার স্থানাঙ্ক 0, বি 0, মাইনাস বি। ক্লিয়ার? 0 0 এর জন্য, কেন্দ্র 0 0 এর জন্য। তখন আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? 0, বি 0, বি। এই স্থানাঙ্ক কি হবে ভাইয়া? 0, মাইনাস বি। নিয়ামক রেখার সমীকরণ তখন কি হবে? মানে নিয়ামক রেখা হতে এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ নিয়ামক রেখা এখান দিয়ে যাবে আর আরেকটা নিয়ামক রেখা এখান দিয়ে যাবে। তাহলে এই নিয়ামক রেখার সমীকরণ কি হবে? এটা তো এখন y অক্ষের এক্স অক্ষের সমান্তরাল, তাহলে y ইজ ইকুয়ালস টু সামথিং, y ইজ ইকুয়ালস টু এটা হবে b ডিভাইডেড বাই e, এবং এটা হবে y ইজ ইকুয়ালস টু মাইনাস b ডিভাইডেড বাই e। বুঝতে পারছি? ছেদ বিন্দু স্থানাঙ্ক তাহলে কি হবে? 0, b ডিভাইডেড বাই e, 0, মাইনাস বি ডিভাইডেড বাই ই। ক্লিয়ার? আচ্ছা, তখন আমাদের এই বরাবৃত্তের সমীকরণে কিন্তু উপবৃত্তের সমীকরণে কিন্তু চেঞ্জ হবে না, সমীকরণ কিন্তু আগেরটাই থাকবে। এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। এটা কিন্তু সমীকরণে কোনো চেঞ্জ আসবে না, সমীকরণ আগেরটাই থাকবে। বুঝতে পারছি? সেম ভাবে যদি এটা এখন আলফা কমা বিটাতে শিফট হয়ে যায়, আলফা কমা বিটাতে চলে গেল, তাহলে কি হবে? কেন্দ্র এখন আলফা কমা বিটাতে, সবগুলোর সাথে সেম ভাবে আগের মতো আলফা কমা বিটা অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এই বিন্দু স্থানাঙ্কটা এখন আগের মতো থাকবে না। এটা এখন কি হবে? আলফা কমা বিটার সাথে এখন যোগ হবে, বিকজ আগে আলফার সাথে যোগ হয়েছে, এখন বিটার সাথে যোগ হবে, বিটা প্লাস মাইনাস বি। এটা হবে তাহলে কি? এটা হবে আমাদের আলফা কমা বিটা প্লাস বি। এটা হবে আলফা কমা বিটা মাইনাস, এটা মাইনাস হবে মাইনাস বি, বিটা মাইনাস বি ডিভাইডেড বাই ই। এটা হবে আলফা কমা বিটা প্লাস বি। এটা হবে আলফা কমা বিটা মাইনাস বি বাই, সেটা প্লাস বি বাই, মাইনাস বি বাই, ওটার পরটা প্লাস নিচেরটা মাইনাস। আর এইটা স্থানাঙ্ক তখন হবে আলফা কমা বিটা প্লাস বি। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এটা প্লাস মাইনাস দুইটা না দিয়ে আমি স্পেসিফিক যেহেতু লিখছি, এটা মাইনাস দিয়ে দিই, এটা মাইনাস উপরেগুলো, উপরে সবগুলো প্লাস, নিচের সবগুলা মাইনাস। ক্লিয়ার? ওয়াই এর মানটা তখন এরকম থাকবে না, তখন এটা কি হয়ে যাবে? এটা হবে মানে আমার নিয়ামক রেখার সমীকরণটা বিটা মাইনাস বি বাই, এটা হবে বিটা প্লাস বি বাই। ক্লিয়ার? সমীকরণেও সেম চেঞ্জ আসবে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার। বুঝছি? আচ্ছা, সেম ভাবে এই চিত্রের জন্য আবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটার জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হবে ওই সেম 2 ছোট স্কোয়ার, তার মানে a স্কোয়ার ডিভাইডেড বাই b। যে ছোট থাকবে তার স্কোয়ার দিব। চিত্রটা তাহলে কার জন্য? এই পুরো কেসটা আমরা বুঝলাম কার জন্য? পুরো কেসটা হচ্ছে যখন b ইজ গ্রেটার দেন a। বুঝতে পারছি? তখন আমাদের এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা এটা হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা হবে 2b স্কোয়ার বাই a, 2b স্কোয়ার বাই 2a স্কোয়ার বাই b। আর যখন a বড় তখন 2b স্কোয়ার বাই a, b বড় হলে 2a স্কোয়ার বাই b। ক্লিয়ার? আচ্ছা, উপবৃত্ত মোটামুটি এটি। আমি স্পর্শকগুলো শেষে দেখাবো, স্পর্শকের জন্য কি কি গুলো শেষে দেখাই দিব। অধিবৃত্ততে আসি। তো অধিবৃত্তের জন্য সেম কেস, আলফা বিটা দিয়ে আমি ডাইরেক্ট দেখাই দিতে পারি তোমাদের, তাহলে আই গেস বুঝতে সুবিধা হবে। চিত্র একটু বড় করে আঁকি, পয়েন্ট আউট না করি, বুঝাই দিলে বুঝবে আশা করি। তো দেখো, অধিবৃত্তের জন্য অধিবৃত্তটা হয় এরকম, পরাবৃত্তের মতো দুইটা থাকে, পরাবৃত্তের মতো এরকম দুইটা থাকে। তো অধিবৃত্তের জন্য এই ডিসটেন্সটা হচ্ছে ভাই আমাদের এ, এই ডিসটেন্সটা হচ্ছে এ।
এবং এইখানে আমাদের থাকে বি। বি কিভাবে এটা না থাকে, আপাতত মনে করো বি এর যে মান আছে ওই মান আমরা বসাই দিছি। সো এইটুকু হচ্ছে বি, এইটুকু হচ্ছে বি, এইটুকু হচ্ছে এ। তাহলে দেখো এই স্থানাঙ্ক কি হবে 0, বি, এটা যদি 0, 0 বিন্দু হয়, এই স্থানাঙ্ক কি হবে 0, a, 0। এই স্থানাঙ্ক কি হবে -a, 0। এটা হবে 0, -b। বলো তো অধিবৃত্তের জন্য ই এর মান কত? অধিবৃত্তের জন্য ভাই ই এর মান গ্রেটার দেন অর না, 1 এর চেয়ে বড়। ই এর মান 1 এর চেয়ে বড়। সো ই এর মান যদি 1 এর চেয়ে বড় হয়, সিম্পলি চিন্তা করে দেখো a কে 1 এর চেয়ে বড় একটা সংখ্যা দিয়ে গুণ করলে কি দূরে যাবে না? মার্কার উড়ে গেছে। a কে আমরা 1 এর চেয়ে বড় সংখ্যা দিয়ে গুণ করলে দূরে চলে যাবে না? তো দেখো a কে 1 এর চেয়ে বড় সংখ্যা দিয়ে গুণ করছি, দূরে চলে আসছে, এখানে চলে আসবে। তাহলে সেটা হবে ভাই a, 0। সেম ভাবে যদি 1 এর চেয়ে একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে কি সেটা আমাদের ছোট আসবে না? অর্থাৎ মাঝ বরাবর এখান থেকে কোনো একটা দিয়ে জায়গায় দিয়ে যাবে, এরকম একটা পয়েন্ট আসবে। এই বরাবর যদি আমরা একটা লম্ব টানি, সেটাই হয় আমাদের এখন নিয়ামক রেখা। এটা আমাদের এখন নিয়ামক রেখা, মাঝ বরাবর টানছি। সেম ভাবে বামে আসবে একটা এইরকম, এবং এইগুলো স্থানাঙ্ক হবে। এটা ছিল আমাদের a, 0। তো দেখো এখন আমাদের স্থানাঙ্কগুলো কি দাঁড়ায়? এই স্থানাঙ্কটা দাঁড়াবে a ডিভাইডেড বাই e, 0। এই স্থানাঙ্কটা দাঁড়াবে -a ডিভাইডেড বাই e, 0। এই স্থানাঙ্কটা দাঁড়াবে, এই যে গুণ করলাম, তাহলে -a, 0। তো আসলে দেখো উপবৃত্ত এবং অধিবৃত্তের জন্য নিয়ামক রেখা, ছেদবিন্দু নিয়ামক রেখার সমীকরণ, তারপরে উপকেন্দ্রের উপকেন্দ্র দুইটা এবং উপকেন্দ্রের লম্বের সমীকরণ আসলে একই হয়। কজ তোমার এইখানে দূরে গেছে, কেন্দ্র থেকে দূরে গেছে, বাট এর মান ই এর মান 1 এর চেয়ে বড়, সো গুণ করার কারণে দূরে গেছে। উপবৃত্তের ক্ষেত্রে কাছে আসছে, মানে পার্শ্ব লাস্ট বিন্দু থেকে কাছে আসছে, 1 এর চেয়ে ছোট মান, গুণ করার কারণে কাছে আসছে। তো আসলে কন্ডিশন দুইটা একটা উল্টা হচ্ছে, বাট ই এর মানের কারণে দুইটা জিনিস সেম হয়ে যাচ্ছে। অর্থাৎ ওইখানে উপকেন্দ্রের মান a, 0, এখানে উপকেন্দ্রের মান a, 0। বুঝতে পারছি? তো এই চিত্রটা হচ্ছে আমাদের কেন্দ্র কোথায়? কেন্দ্র হচ্ছে 0, 0-তে। উপকেন্দ্র তাহলে কোথায়? উপকেন্দ্র আমাদের +-a, e, 0-তে। নিয়ামকের সমীকরণ কোথায়? নিয়ামকের সমীকরণ কি? y অক্ষের সমান্তরাল, অর্থাৎ x = +-a ডিভাইডেড বাই e, +-a ডিভাইডেড বাই e। বুঝতে পারছি? আচ্ছা, সেম ভাবে বাকি জিনিসগুলো এখানে কাজ করে। এখানে আবার আমাদের অধিবৃত্তের সমীকরণটা কি হবে? অধিবৃত্তের সমীকরণটা হবে উল্টা দিকে। দেখো এইটা হচ্ছে আমাদের আর অক্ষ, এটা হচ্ছে আমাদের আর অক্ষ, আর এই যে বি এর অবস্থান ছিল সেটাকে বলা হয় অনুবন্ধী অক্ষ। অনুবন্ধী অক্ষ, আর অক্ষ এন্ড অনুবন্ধী অক্ষ। সো আর অক্ষের সমীকরণ আমরা বের করতে পারবো এখান থেকে, কিন্তু আমাদের আর অক্ষের সমীকরণ y = 0 এবং অনুবন্ধী সমীকরণ x = 0। ক্লিয়ার? আচ্ছা, তো দেখো আমাদের এখানে এই অধিবৃত্তের সমীকরণটা কি হবে? অধিবৃত্তের সমীকরণটা হবে x² ডিভাইডেড বাই a² -y² ডিভাইডেড বাই b² = 1। সো এখানে একটা মাইনাসের কাহিনী আছে। মাইনাসের কাহিনীটা হচ্ছে অনুবন্ধী অক্ষ যেটা থাকবে সেটার সামনে মাইনাস, অনুবন্ধী অক্ষ যেটা থাকবে সেটার সামনে মাইনাস, অনুবন্ধী অক্ষ যেটা থাকবে সেটার সামনে মাইনাস। সোজা কথা, অনুবন্ধী অক্ষ যেটার সামনে থাকবে সেটার সামনে মাইনাস। এই যে, তো যদি আমাদের চিত্রটা উল্টানো হতো, অর্থাৎ যদি অধিবৃত্ত দুইটা এইখানে এবং এইখানে থাকতো, মানে উপরের দিকে এরকম, নিচের দিকে এরকম থাকতো, তখন আমাদের এক্স এর সামনে মাইনাস আসতো। এখানে আবার এ বড় না বি বড় কোনো ম্যাটার করে না, এ বি ছোট বড় মানের জন্য ম্যাটার করে না, এখানে ম্যাটার করে কার সামনে মাইনাস আছে। ক্লিয়ার? তো ওয়াই অক্ষের উপর কি হইলে আমরা বুঝতাম ওই সেম ভাবে বি আসতো, 0, b, 0, b ডিভাইডেড বাই সেম জিনিস আসতো। আলফা বিটার জন্য আমরা জাস্ট সবগুলোর সাথে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা যোগ করে দেবো সবগুলোর সাথে। আলফা যেখানে এখানে কি আছে a, 0, আমরা যে হইতো কি আলফা প্লাস a, বিটা, দুটোর সাথে বিটা যোগ হয়ে গেল, এরকম হতো। সো সবগুলোর জন্য কনসেপ্ট সেম। সো আমি এটা এখানে রিপিট করতেছি না, আমি জাস্ট তোমাদের বলে দিই যদি এরকম হতো। ধরুন চিত্রটা একটু দেখাই দিই। আচ্ছা, এটার জন্য তো আমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বললাম না। এটার জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে, লম্বের দৈর্ঘ্যটা হবে ওই আগের মতোই 2b² বাই a, 2b² বাই a। বাট এখানে ছোট বড় কিছু নাই, অনুবন্ধী যেটা ওটা স্কয়ার ডিভাইডেড বাই a, অনুবন্ধী স্কয়ার ডিভাইডেড বাই আর অক্ষের স্কয়ার,
অনুবন্ধী স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা আছে সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতার মান। উৎকেন্দ্রিকতার মান E ইজ ইকুয়ালস টু হবে √1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার। এখানেও সেম অনুবন্ধীটা উপরে থাকবে, অনুবন্ধী স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার, অনুবন্ধী স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার। ক্লিয়ার হইছে? আচ্ছা, তো আমরা যদি চিত্রটা একটু এইভাবে চিন্তা করি, ধরো এরকম, এই হচ্ছে আমাদের অধিবৃত্ত গেছে এরকম, এন্ড এই স্থানাঙ্কটা আসছে ভাই আলফা কমা বিটাতে, আলফা কমা বিটাতে। তাহলে কি হতো বলতো, এটা স্থানাঙ্ক হইতো কি আলফা কমা বিটা প্লাস বি, নিচেরটা মাইনাস বি। এটা স্থানাঙ্ক হইতো কি আলফা কমা বিটা প্লাস বি। এবং আমাদের যে নিয়ামক রেখা যাইতো, নিয়ামক রেখাটা যাইতো কই দিয়ে, আলফা কমা বিটা মাইনাস বিটা প্লাস বি ডিভাইডেড বাই ই, বিটা প্লাস বি ডিভাইডেড বাই ই। বুঝছি? সমীকরণ কি হইতো, এক্স অক্ষের সমান্তরাল y ইজ ইকুয়ালস টু সামথিং, অর্থাৎ y ইজ ইকুয়ালস টু বিটা প্লাস বি ডিভাইডেড বাই ই। শেষ। ওই ঘুরে ফিরে একই জিনিসই আসে। এবং এটার জন্য আমাদের সমীকরণটা কি, যদি নিচে এগুলো রিপিট মাইনাস হবে, এটার জন্য আমাদের সমীকরণটা হইতো y মাইনাস বিটা স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার মাইনাস x মাইনাস আলফা স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমাদের উৎকেন্দ্রিকতার মান ই কি আসতো, √1 প্লাস a স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার। এটা হতো আমাদের উৎকেন্দ্রিকতার মান। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হইতো, এই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা হইতো 2a স্কয়ার বাই b, 2a স্কয়ার বাই b, ওই আগের মতোই, আগে যা ছিল তাই। এখানে ছোট বড় কিছু নেই, অনুবন্ধীটার উপর স্কয়ার ডিভাইডেড বাই আর অক্ষের স্কয়ার। ক্লিয়ার? আচ্ছা, অধিবৃত্ত থেকে আরেকটা টার্ম আসে, সেটা হচ্ছে অসীমতর সমষ্টি। অসীমতর সমষ্টির জন্য এত কিছু বোঝার দরকার নেই। মনে করবা দুইটা সরল রেখা, দুইটা সরল রেখা অধিবৃত্ততে অসীমে গিয়ে মিলবে, অধিবৃত্তের সাথে অসীমে গিয়ে কোন একটা জায়গায় মিলে যাবে, অসীমে কোন একটা জায়গায় মিলে যাবে, সেটা হচ্ছে আমাদের অসীমতরের সরল রেখার সমীকরণ। এবং সেই সমীকরণটা হবে সিম্পলি আমাদের যে সমীকরণটা তোমাকে দেওয়া আছে সেইটাকে জিরো ধরো। অর্থাৎ তোমার আছে ধরো এক্স স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার, এটা দেওয়া আছে ইজ ইকুয়ালস টু 1। তুমি সিম্পলি 1 এর জায়গায় 0 বসায় দিবা, 1 এর জায়গায় 0 বসায় দিবা। এইটাই হবে আমাদের অধিবৃত্তের অসীম তটের সমীকরণ। এখান থেকে প্লাস মাইনাস দুইটা আসবে, এন্ড ওই দুইটাই হবে আমাদের অসীম তটের সমীকরণ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসো স্পর্শক। অধিবৃত্ত পরাবৃত্ত এগুলোকে স্পর্শ করলে শর্ত কি হবে? তো স্পর্শকের জন্য শর্তগুলো একটু মেমোরাইজ করতে হবে, তোমরা একটু মনে রেখে নিও। সেটা হচ্ছে ধরো আমাদের যদি পরাবৃত্তে চিন্তা করি y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ax, এইটাকে আচ্ছা সবগুলোর জন্য কমন সরল রেখা y ইজ ইকুয়ালস টু mx প্লাস c, এই সরল রেখাটা স্পর্শক করবে, স্পর্শক। সো এই সরল রেখাটা আমাদের y স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ax এই পরাবৃত্তকে স্পর্শ করবে যদি c ইজ ইকুয়ালস টু a বাই m হয়। c ইজ ইকুয়ালস টু a বাই m হয়, এই কন্ডিশন ফিল আপ করলে এই সরল রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করবে। যদি x স্কয়ার ইজ ইকুয়ালস টু 4ay হয়, এই পরাবৃত্তকে স্পর্শ করবে সরল রেখাটা যদি c ইজ ইকুয়ালস টু মাইনাস am স্কয়ার হয়। c ইজ ইকুয়ালস টু যদি মাইনাস am স্কয়ার অর্থাৎ এটা ঢালের স্কয়ার এটা ইকুয়াল হয়, তাহলে আমাদের এই সরল রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি অধিবৃত্ততে a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়ালস টু 1, এই অধিবৃত্তকে স্পর্শ করবে যদি c স্কয়ার ইজ ইকুয়ালস টু b স্কয়ার প্লাস a স্কয়ার m স্কয়ার হয়, c স্কয়ার ইজ ইকুয়ালস টু b স্কয়ার প্লাস a স্কয়ার m স্কয়ার হয়। আমাদের x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই b স্কয়ার ইজ ইকুয়ালস টু 1, এই অধিবৃত্তকে স্পর্শ করবে যদি c স্কয়ার ইজ ইকুয়ালস টু a m হোল স্কয়ার বা a স্কয়ার m স্কয়ার মাইনাস b স্কয়ার হয়, a স্কয়ার m স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। আর y স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইজ ইকুয়ালস টু 1, এই সমীকরণকে ছেদ করবে যদি ছেদ করবে না, এই সমীকরণ বা এই অধিবৃত্তকে স্পর্শ করবে যদি c স্কয়ার ইজ ইকুয়ালস টু b স্কয়ার মাইনাস
এ স্কোয়ার এম স্কোয়ার বা এম হোল স্কোয়ার হয়। ক্লিয়ার? সো এই কন্ডিশনগুলো একটু মেমোরাইজ করতে হবে, একটু মনে রাখতে হবে। আমার খুব একটা বেশি মুখস্থ থাকে না, যে কারণে আমি নোট করে রেখেছিলাম, সেখান থেকে আমি তোমাদের বলে দিলাম। তো এই জিনিসটা ভাই মুখস্থ করতে হবে, এমসিকিউর জন্য এটা কাজে লাগে। এবং আশা করি আমি তোমাদের 3টা টাইপের মানে হচ্ছে পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্তের কনসেপ্টগুলো কিভাবে করা লাগে আমি বুঝিয়ে দিছি। ম্যাথ তো ভাই অবশ্যই তোমাদের প্র্যাকটিস করতে হবে। জাস্ট এই থিওরিটা যদি মনে রাখতে পারো এবং সরল লেখা, তোমাদের যদি সরল লেখায় ভালো আয়ত্ত থাকে, তাহলে তোমরা এই জাস্ট কনসেপ্টের আইডিয়া থেকে কিন্তু কনিক্স পুরোটা কমপ্লিট করে ফেলতে পারবা। বুঝতে পারছি, ঘেমে বুঝে গেছি। সো এই পর্যন্ত যদি কেউ ভিডিওটা দেখে থাকো, অবশ্যই একটা লাইক দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।